আচ্ছা, সবাই সবাই হ্যালো, সবাই কি আমার সাউন্ড পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি আজকে একটু তাড়াতাড়ি আপনাদের ক্লাসটা শেষ করব। আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই দেবো। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্যাপস্টোনের সেকেন্ড ক্লাস। আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে সম্ভবত কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা দেখাইছিলাম, এবং ক্যাপস্টোন আসলে জিনিসটা কি এবং সেটা কিভাবে কন্ডাক্ট করা হবে সেটা একটা ওভারভিউ দেখাইছিলাম। তো আজকে আমরা মূলত বিভিন্ন আমাদের এই ক্যাপস্টোন প্রজেক্টে বিভিন্ন ফরম্যাট আছে, রিপোর্ট অথবা হচ্ছে প্রপোজাল বা রিসার্চ লগ। এই ফরম্যাট গুলো ডক ফাইলটা আমি একটু বুঝাই দিব। একই সাথে আমি আপনাদেরকে কিছু টাস্ক দিয়ে দিব। যেহেতু আপনারা জানেন যে আজকে হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাস এবং আজকে মার্ক হচ্ছে 5, যারা যারা উপস্থিত থাকবেন তাদের জন্য পরবর্তী দিনে যে কাজ আমি দেখাবো সেটা আমি আজকে কিছুটা প্রসেসিংটা দেখাই দিব। পরবর্তী দিন আপনারা কাজটা কমপ্লিট করে আমাকে দেখাবেন এবং সেই দিনের ক্লাসের জন্য আপনাদের 5 মার্ক থাকবে আর কি। তো স্ক্রিনটা শেয়ার দিতেছি। তো ইনিশিয়ালি আমি আপনাদেরকে ঈদের আগে দেখাইছিলাম যে ক্যাপস্টোন প্রজেক্ট বলতে কি বোঝায়, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম জিনিসটা কি, এটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন টার্মস গুলো আমি দেখাইছিলাম কিভাবে একটা প্রবলেম কি আপনি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলবেন, এবং আহ, ওটাকে আপনি জাস্টিফাই করে কিভাবে সাজাবেন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর সাথে আমি আপনাদেরকে এটা বলছিলাম যে সুপারভাইজারদের সাথে কথা বলে আপনারা প্রবলেম ফাইন্ড আউট করে কিভাবে আপনি একটা টপিককে ন্যারো ডাউন করে সেটা ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে কাউন্ট করবেন, মানে কিভাবে আপনি এটা সিলেক্ট করবেন সেটার একটা প্রসেস। তো ইনিশিয়ালি আমি ধরে নিই যে আপনারা অন্তত একটা বা দুইটা করে আইডিয়া হয়তো বা জেনারেট করে নিছেন, আমি এটা ধরে নিলাম। যদি নাও করেন তাহলে আপনারা এর মধ্যেই সুপারভাইজারদের সাথে কথা বলে একটা স্পেসিফিক টপিক তারা ফাইন্ড আউট করবেন বা সিলেক্ট করবেন যেটা আপনারা নিয়ে কাজ করতে চান। সেটার টাইটেলটা চেঞ্জ হতে পারে, বাট আইডিয়াটা যেন সেম থাকে। তো আমি এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করলাম। আপনাদের ক্যাপস্টোন প্রজেক্ট তিনটা বা চারটা ক্যাটাগরি হইতে পারে। একটা হচ্ছে এআই রিলেটেড হইতে পারে, এআই টুলস বিল্ড আপ অথবা এআই মেথড বা মডেল ডেভেলপমেন্ট।
সেকেন্ড একটা হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, থার্ড একটা হতে পারে আইওটি বা হচ্ছে রোবোটিক্স টাইপস অফ জিনিস, ফোর্থ একটা হতে পারে নেটওয়ার্কিং টাইপের জিনিস। এখন এই চারটার মধ্যে যে কোনো একটা মানুষ করতেই পারে। আপনারা যে কোনো একটা প্রজেক্ট সুপারভাইজারদের সাথে কথা বলে নির্ধারণ করতে পারেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন যে আমি মূলত প্রপোজাল দেখাবো আজকে, প্রপোজাল এবং রিসার্চ লগ রিপোর্ট। তো এই ডক ফাইলটা এবং পরেরটা দুইটা ডক ফাইল আপনাদের ক্যাপস্টোন ক্লাসের মধ্যে দেওয়াই আছে, আপনারা শুধু ডাউনলোড করবেন আর সেখানে ইনফরমেশন গুলো বসাবেন। তো ইনিশিয়ালি যেটা হবে যে আপনারা আগে ডোমেইন সিলেক্ট করবেন যে কোন ডোমেইনে আপনারা কাজ করতে চান, সেটার উপর টপিকটা কি, স্পেসিফিক টপিকটার একটা নাম দিবেন। তো এখানে আমি একটা ডেমো টপিকের নাম এবং সেটা সম্পর্কিত যত অবজেক্টিভ প্রবলেম স্টেটমেন্ট, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম ম্যাপিং সবকিছু দেখায় রাখছি। আপনারা এখান থেকে হেল্প নিতে পারবেন, কিন্তু এটার মতো করে আপনারা আপনাদের প্রজেক্টের বিষয়গুলোকে আপনারা লিখবেন। তো এখানে আপনারা দেখবেন যে ইনিশিয়ালি একটা কভার পেজ আছে এবং কোন সেমিস্টার থেকে শুরু করছেন সেই সেমিস্টারটা আপনারা লিখে দিবেন। যেমন আপনাদের ক্ষেত্রে সামার 2026, আর একটা টাইটেল দিবেন। এই টাইটেলটা মনে রাখবেন যে এটাই হচ্ছে ফাইনাল টাইটেল। তো দেওয়ার ক্ষেত্রে ওয়াইজলি টাইটেলটা সিলেক্ট করবেন এবং এই প্রপোজালটা যেদিন সাবমিট করবেন ওইটা এখন দেওয়ার দরকার নেই, হয়তোবা ফাইনাল পরীক্ষার পরে একটা ডেট দেওয়া হবে, সেই দিন আপনারা লিখে দিবেন। সবার ফুল আইডি লিখবেন, সবার ফুল নেম লিখবেন, ইনটেক সেকশনটা লিখে দিবেন। ইনিশিয়ালি আপনাদের সুপারভাইজারের সিগনেচার উইথ ডেট, তার নামটা এখানে বসাবেন, যার যার তারটা। এটা কিন্তু একটাই জমা দিতে হবে, গ্রুপ ওয়াইজ একটা। এবং কোর্স টিচার মানে আমার নামটা এখানে বসাই দিবেন এবং এখানে আপনি ইনফরমেশন লিখবেন। এই দুই জায়গায় দুইজনের সাইন সবার শেষে নিতে হবে, অর্থাৎ যখন আপনার এই প্রপোজাল ফাইনালাইজ হয়ে যাবে এবং এই প্রপোজালটা আপনি সুপারভাইজারের কাছ থেকে অ্যাপ্রুভ পাবেন, আমার কাছ থেকে অ্যাপ্রুভ পাবেন, তখন দুইজনের সাইন নিয়ে আপনি সাবমিট করতে পারবেন। তাহলে এই দুইটা সিগনেচার পয়েন্ট থাকবে। ইনিশিয়ালি আপনি দেখবেন যে প্রবলেম স্টেটমেন্ট বলতে একটা জিনিস আছে। প্রবলেম স্টেটমেন্টে আপনি এই যে আমি যেখানে ইটালিক ওয়েতে লিখছি, এটা ইটালিক ওয়েতে আপনি লিখবেন না, আপনি এটা অ্যাজ ইউজুয়াল নরমাল ফন্টে লিখবেন। কিন্তু এখানে ইটালিক ওয়েতে দিতে হচ্ছে এক্সাম্পল দেখানোর জন্য। এখানে আপনি একটা প্যারাগ্রাফ ফরম্যাটে লিখবেন যে আপনার প্রবলেমটা কি, যে প্রবলেমের উপর বেস করে আপনি কাজটা করবেন। যেমন আমাদের এখানে অ্যাটেন্ডেন্স বা মার্ক এন্ট্রি সিস্টেম নিয়ে আমরা কাজ করছি। এখন মার্ক এন্ট্রি সিস্টেম নিয়ে কেউ একজন একটা অ্যাপ ডেভেলপ করবে, এটা হচ্ছে তার মূল প্রজেক্ট। তো সে এখানে লিখছে যে মার্ক এন্ট্রি সিস্টেমটা খুব কঠিন একটা কাজ, এটা টাইম কনজিউমিং, অনেক ভুল হতে পারে, এফিসিয়েন্ট হয় না, টিচার এবং স্টুডেন্টের মধ্যে এখানে অনেক গ্যাপ থাকে, গ্রেড গুলো অ্যাক্সেস করা যায় না, দেখা অনেক কষ্টকর। অনলাইন মার্কেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা করাটা ইজি, এটা বিভিন্ন জায়গায় মাল্টিপল জায়গা থেকে অ্যাক্সেস করা যেতে পারে, স্টোরেজ করাটা একটা কমপ্লেক্সিটি থাকে, সেটা সহজ হইতো। এই প্রবলেমের উপর বেস করে আপনি কি করতেছেন, একটা নতুন সিস্টেম দ্বারা করানোর চেষ্টা করতেছেন। এটা একটা স্টোরির মতো লিখবেন প্রবলেম স্টেটমেন্ট। সেকেন্ড যেটা আছে সেটাকে বলা হয় অবজেক্টিভ। অবজেক্টিভের ক্ষেত্রে মূলত তিনটা বা চারটা মেজর অবজেক্টিভ দিতে হয়। জেনারিক অবজেক্টিভ মানে হচ্ছে, মনে করেন আপনি একটা কিছু ডেভেলপ করতেছেন বা একটা কিছু তৈরি করতে চান, যেটার মূল কি কি প্রবলেম সলভ করবে সেটার একটা আইডেন্টিফিকেশন মানে একটা স্টেটমেন্ট আপনি দিবেন। তো ধরেন আমি যে মার্কেটিং সিস্টেমটা বানাচ্ছি এটা কি রকম, আমি এখানে বলে দিচ্ছি এটা ওয়েব বেস সিস্টেম, যেটা টিচাররা ইনপুট করতে পারবে মার্ক এবং ম্যানেজ করতে পারবে, এরকম একটা লাইন লেখা, এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ। সেকেন্ড একটা অবজেক্টিভ হচ্ছে আমি এখানে স্টুডেন্ট, টিচার বা অ্যাডমিন সবাইকে আলাদা আলাদা রোল দিব। আচ্ছা ভালো কথা, দুইটা অবজেক্টিভ হয়ে গেল। এর মধ্যে আমি ডাটা সিকিউরিটি এবং বিভিন্ন ধরনের ইন্টিগ্রিটি সলভ করবো এটার মাধ্যমে। অটোমেটিক রেজাল্ট ক্যালকুলেশন এবং রিয়েল টাইম রিপোর্ট জেনারেট হবে এখানে। স্টুডেন্টের ইনস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবে লগ ইনের মাধ্যমে। এখানে পাঁচটা অবজেক্টিভ দেওয়া হচ্ছে, আপনারা তিনটে চারটাও দিতে পারেন, এর বেশি হয় না সাধারণত। তিন নম্বর হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজি এক একজনের এক এক রকম হতে পারে। যেমন আপনারা যখন এআই এর মেথোডোলজি লিখবেন তখন দেখবেন এআই এর মেথোডোলজি একটু ডিফারেন্ট। আবার যখন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন তখন দেখবেন এটার জন্য এসডিএলসি একটা মেথড আছে, এরকম অ্যাজাইল হতে পারে। মেথোডোলজি যার যেরকম সেটা সুপারভাইজারের সাথে কথা বলে আইডেন্টিফাই করে ওইভাবে আপনি ড্রয়িং করবেন, ডায়াগ্রাম ডিজাইন করবেন, ওইটার মতো করে লিখবেন। তো মেথোডোলজির পার্টে মূলত দুইটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে আপনি এখানে কোন মেথডটা ইউজ করছেন সেটা একটা ডায়াগ্রাম লিখবেন, ওই ডায়াগ্রামটা সুন্দর করে ডেভেলপ করে ওইটার একটা ফিগার নাম্বার টাম্বার দিবেন। আর সেকেন্ড পার্ট হচ্ছে ওইটার একটা এক্সপ্লেনেশন দিবেন যে আপনি মেথোডোলজিটা কেন ইউজ করছেন এবং এইটার মাধ্যমে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। যেমন আমি এখানে এসডিএলসি নিচ্ছি বা অ্যাজাইল মেথড নিচ্ছি, তাহলে এসডিএলসি এর প্রত্যেকটা অংশে আমি কিভাবে প্রবলেমটা সলভ করছি সেটা আমি একটা সামারি লিখবো এবং এসডিএলসি মেথডটা আমি যে আঁকছি সেটা আমি এঁকে দেখাবো। এটা কোনো কপি পেস্ট করা যাবে না, ফিগার কোনো অনলাইন থেকে কপি পেস্ট করে বানানো যাবে না। আপনি একটা ফিগার এখানে তৈরি করবেন, নিজে বানাবেন। আমি
এআই যারা কাজ করেন তাদের একটা মেথোডোলজি দেখাচ্ছে, খুব সিম্পল। ধরা যাক আপনি কোনো একটা ক্লাসিফিকেশনে কাজ করেন। তো এটার জন্য মেথোডোলজিটা অনেক সময় এরকম হয়, দুই রকমের আমি দেখাচ্ছি। একটা হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে শিপের একটা এআই দিয়ে শিপের বিভিন্ন ব্রিড ডিটেক্ট করবে, এটা হচ্ছে আপনার এআই এর একটা কাজ, কম্পিউটার ভিশন। তো আপনি কি করছেন যে শিপ আছে সেটাকে ক্যামেরা দিয়ে ডিটেক্ট করতেছেন, সেটা ক্লাউডে যাচ্ছে, সেখান থেকে ইনফরমেশন গ্যাদার হয়ে তাকে বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছে। এটা হচ্ছে ওভারভিউ, একটা ওভারঅল সিস্টেমেটিক ওভারভিউ। এরপর আপনি যখন এটাকে ডিটেলস আঁকবেন তখন আপনি দেখাবেন যে আপনি একটা শিপের শিপের ছবি নিছেন, সেটাকে বিভিন্ন কনভার্ট করে মডেল অ্যাপ্লাই করে এটা রেজাল্ট বের করছেন। এইটা হচ্ছে এক ধরনের মেথোডোলজিক্যাল বা মডেলগত ডায়াগ্রাম এরকম। তাহলে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, এরকম আপনি অসংখ্য মডেল পাবেন। আপনি যদি দেখেন যে ধরেন এআই মেথোডোলজি, এটা যদি দেন, তো আপনি যদি এখানে ক্লাসিফিকেশন মেথোডোলজি দেখেন, এখানে অনেকগুলো মেথোডোলজির ছবি আছে। যেমন একটা আমরা এখান থেকে দেখতে পারি, এই ছবিটা দেখি সরাসরি। এখানে একটা মেথোডোলজি দেখেন ছবি আছে, এটা একটা মেথোডোলজি ছবি। তো এখানে যেটা হয়েছে যে পুরো ফ্রেমওয়ার্কটা তুলে দিচ্ছে, সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক, যে সে কিছু ডেটা সেট কালেক্ট করবে, সেগুলোকে প্রি প্রসেস করবে, সেটাকে মেশিন লার্নিং এর মাধ্যমে অ্যাপ্লাই করবে এবং সেখান থেকে ক্লাসিফিকেশন রেজাল্টটা নিবে এবং সেটা অনুসারে সে কিছু অ্যানালাইটিক্যাল রিপোর্ট এখানে বের করবে। এরকম আইকনিক ছবি আঁকাটা এটা হচ্ছে মেথোডোলজির একটা অংশ আর কি। এটাকে এক্সপ্লেইন করাটা হচ্ছে মেথোডোলজির একটা পার্ট। এইটা আপনার চেঞ্জ হইতে পারে, এটা আপনি ইনিশিয়ালি একটা ডেভেলপ করে দিয়ে দিবেন, তারপরে সেটা আপনি আরো রিফাইন করবেন তার সুপারভাইজার সাথে কথা বলে, এবং সেখান থেকে আপনি উপস্থাপন করবেন যে আপনার প্রসেসিংটা ঠিক আছে কিনা, মানে আপনি স্টেপ বাই স্টেপ এখানে খুঁটিনাটি বিষয়গুলো সুপারভাইজার বুঝবেন, কিন্তু আপনি যেটা মেথোডোলজি অ্যাপ্লাই করছেন এবং সেটা যে আসলে ভ্যালিড, সেখানে যা যা থাকার উচিত কম্পোনেন্ট সেগুলো আছে, এগুলো ফোকাসিং পয়েন্টে আনাটা হচ্ছে আমার কাজ। 4 নম্বর একটা সেকশন, সেটা হচ্ছে এক্সপেক্টেড আউটকাম। এক্সপেক্টেড আউটকামের মানে হচ্ছে আপনি এখনো তো রেজাল্ট পান নাই, মানে এখন এটা ডেভেলপ হয়নি, কিন্তু আপনি কি চান, এখান থেকে কি রেজাল্টটা বের। তো এখানে দেখেন অনলাইন মার্কেট এন্ট্রি সিস্টেমের জন্য আপনি বলছেন যে আপনি একটা ফুললি ফাংশনাল অনলাইন মার্কেট এন্ট্রি সিস্টেম বানাবেন যেটাতে রোল বেস এক্সেস থাকবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সপেক্টেড আউটকাম, মানে আপনি যখন ডেভেলপ করবেন তখন একটা ফুললি ফাংশনাল ওয়েব সিস্টেম বের হবে। আপনি মানুষের ওয়ার্কলোডটা কমাবেন, রিডিউস ম্যানুয়াল ওয়ার্কলোড, আপনি সিকিউর করবেন রিয়েল টাইম আপডেটের ক্ষেত্রে। আপনি চিন্তা করতেছেন যে যখন আউটপুটটা বের হবে তখন কুইক এন্ড ইজি টু রিট্রিভাল একাডেমিক রেকর্ড, খুব তাড়াতাড়ি একাডেমিক রেকর্ড বের করা যাবে, এটা অটোমেটিক রেজাল্ট জেনারেট করা যাবে। তাহলে এগুলো হচ্ছে আপনার এক্সপেক্টেড আউটপুট। এআই এর ক্ষেত্রে কি হতে পারে, মনে করেন শিপের মডেল দিয়ে আপনি ছবি থেকে ব্রিড ডিটেকশন করতেছেন, তাহলে কি করবেন, আপনি বলবেন যে আমরা ট্রাই করবো এটাকে হাইয়েস্ট 90% উপরে, বা সামথিং একটা হাই অ্যাকুরেসি পারফরমেন্স ভিত্তিক একটা রেজাল্ট বের করবো। এমন হতে পারে আপনি, আমি চিন্তা করছি যে এটার মাধ্যমে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাই, এটা দিয়ে ইন্টিগ্রেটেড ফার্মিং এর কাজ করার। তাহলে এক্সপেক্টেড আউটকামে আপনি সেটাই লিখবেন যেটা এখনো হয় নাই, বাট আপনার এক্সপেকটেশন আছে যে এই ধরনের রেজাল্ট আমি আশা করতেছি। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের পার্টটা এটা আমি আর বুঝাবো না, এটা আপনাদের কত ক্লাসে বোঝানো হয়েছে। ডিটেলস আপনারা এই ফরম্যাটেই লিখবেন। আপনার প্রজেক্টের সাথে WK1 K2 কোনটা কিভাবে ম্যাচ করে সেটা একটা লাইন বাই লাইন ম্যাপিং আপনি দেখাবেন। যেমন ধরেন আমি যদি বলি ন্যাচারাল সায়েন্স, অ্যাটেন্ডেন্স মানে মার্ক এন্ট্রি সিস্টেমের সাথে কোনো ন্যাচারাল সায়েন্সের কোনো সম্পর্ক নেই, ডিরেক্টলি অ্যাপ্লিকেবল না। কারণ এই ন্যাচারাল সায়েন্সের ভিতরে ধরেন সায়েন্সের বিভিন্ন ধরনের, ধরেন ইনভায়রনমেন্টাল বিষয়গুলো, সোশ্যাল বিষয়গুলো থাকতে পারে, কিন্তু আমার এখানে সোশ্যাল ইনভায়রনমেন্টাল কোনো বিষয় নেই, তার মানে এটার সাথে নট ডিরেক্টলি অ্যাপ্লিকেবল। কিন্তু ম্যাথমেটিক্স অ্যাপ্লিকেবল, রাইট? ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এটা অবশ্যই দরকার, কেন দরকার সেটা লাইনটা দিচ্ছে। বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস কি আছে, হ্যাঁ আছে, কিভাবে আছে, এক লাইন লিখুন। একইভাবে আপনি পি মানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার আপনি কি কি প্রবলেম এটার মধ্যে অ্যাড্রেস করা যায় সেটা আপনি এখানে জাস্টিফিকেশন লিখবেন। যেমন একটা জাস্টিফিকেশন দেখেন যে আমি যে অনলাইন মার্কেটিং সিস্টেম বানাইতেছি,
এটার জন্য কি রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট আছে? যদি হ্যাঁ থাকে তাহলে লিখতে হবে কোথায়। ব্যালেন্সিং দ্য নিডস অফ টিচার্স, স্টুডেন্টস এন্ড অ্যাডমিনিস্ট্রেটরস while ensuring data security and system efficiency, মানে হচ্ছে আপনি টিচার, স্টুডেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আপনি একটা ব্যালেন্সিং করার চেষ্টা করতেছেন, তারা যেন সিকিউরড একটা সিস্টেমের মাধ্যমে এই মার্কস এন্ট্রি দেওয়া এবং সে দেখতে পারে। এখানে একটা বিশাল বড় তিনটা আলাদা আলাদা মানুষের কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট আপনি দূর করতেছেন, এইটা বুঝাইতেছে। আবার দেখেন রেঞ্জ অফ, আপনি যদি অ্যাক্টিভিটির কথা চিন্তা করেন, এখানে 5টা অ্যাক্টিভিটি আমরা লাস্ট দেখাইছিলাম। 5টা অ্যাক্টিভিটি যেমন একটাতে দেখেন, যেমন এখানে আপনাদের যে মার্কেটিং সিস্টেমে কোনো ইনোভেশন আছে, এখানে যদি লেখা ইনোভেশন আছে তাহলে আপনি ওই ইনোভেশনের পার্টটা 1 লাইন 2 লাইনে লিখবেন যে ইনভলভ দ্য ক্রিয়েটিভ ইউজ অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপল টু ডিজাইন এ সিস্টেম দ্যাট অটোমেটস এন্ড সিকিউর মার্কস এন্ট্রি প্রসেস। অটোমেটিক করা, অটোমেটেড করা, এটা একটা নতুন একটা কনসেপ্ট এবং এইটার মধ্যে আপনি ইন্টিগ্রেট করার চেষ্টা করছেন। ফাইনালি আপনি কিছু রেফারেন্স দিবেন। রেফারেন্সিং সাধারণত এভাবে দেওয়া যায় না, এটা মূলত একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা হচ্ছে হয় এপিএ বা এমএলএ অথবা হার্ভার্ড অথবা আইট্রিপল এক্সেস, যে কোনো কিছু ফরম্যাটিং আছে। তো আমরা আপাতত লিঙ্ক এভাবে দিয়ে রাখবো, পরে একদিন আমরা মূল রিপোর্ট যখন শিখবো তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। ইনিশিয়ালি আপনাদের একটা প্রজেক্টের প্রপোজাল বানাইতে হবে এবং আগামী ক্লাসে আপনারা প্রজেক্টের প্রপোজাল মূলত একটা ড্রাফট রেডি করবেন, আপনাদের সুপারভাইজারদের সাথে কথা বলে রেডি করে সফট কপিটা আমাকে দেখাবেন। তাহলে আগামী ক্লাসের প্রথম কাজ হচ্ছে প্রপোজাল দেখানো, এরকম একটা। সেকেন্ড একটা জিনিস যেটা আপনারা আগামীকালকে করতে হবে এরকম না, এটা রেগুলার করতে হয় প্রতিদিন। যেমন আমাদের 6টা ক্লাস হবে এবং 6টা ক্লাসের কিন্তু ডেট এন্ড টাইম আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 6টা ক্লাসের 6টা পেজের একটা লগ রিপোর্ট আপনাকে বানাইতে হবে। এই যে লগ রিপোর্টটা দেওয়া আছে এটাও আপনাদের ওই ক্লাসরুমে দেওয়া আছে। এখন লগ রিপোর্টের ক্ষেত্রে আপনি ক্যাপশন প্রজেক্টের টাইটেলটা দিবেন, এখানে সুপারভাইজারের নামটা দিবেন, কোর্স টিচার আমার নামটা দিবেন, ফুল আইডি, ফুল নেম এবং হচ্ছে ইনটেক সেকশনটা দিয়ে আপনি এখানে সিগনেচার পরে নিয়ে নেবেন। এখানে কাজ হচ্ছে প্রতিদিন আমি যখন আপনাদের ক্লাসটা নিব তার পরপরই আপনি লগের এন্ট্রিটা লিখে ডক ফাইলে সেভ করে রাখবেন। পরের দিন পরের পেজ আরেকটা বানাবেন, মনে করেন এই এই জিনিসটাই পরের পেজে চলে যাবে। ধরেন এইটা কপি করলাম, ফুল জিনিসটা কপি, চলে গেলাম নিচে, পেস্ট, সেকেন্ড পেজ চলে আসলো, আবার আপনি থার্ড পেজে চলে গেলেন। এইভাবে করে 6টা পেজ হবে হচ্ছে আমার জন্য, শুধুমাত্র কোর্স টিচারের জন্য 6টা পেজ। কারণ কোর্স টিচার মানে আমি আপনাদেরকে 6টা ক্লাস নেব, 6টা ক্লাস আমি আপনাদেরকে যা যা করাবো সেই জিনিসগুলো আপনারা প্রতি সপ্তাহে বা যে ডেট গুলিতে আমি আপনাদেরকে কাজ অ্যাসাইন করছি সেই কাজগুলো আপনি আমাকে দেখাইছেন, কতটুকু করছেন, সেটা ভালো না খারাপ, ইন্ডিভিজুয়ালি সেটা লগ রিপোর্টটা এখানে জমা থাকে। তো এইটা লেখার সিস্টেমটা খুবই ইজি। প্রথমত আপনি এখানে ক্লিক করে এখানে আপনি দেখাবেন, যেমন আজকে 2 তারিখ, তাহলে আগের প্রথম ক্লাসটা আমরা কবে নিছিলাম, ধরা যাক আমি 19 তারিখে নিছি মনে করি, তাহলে প্রথম ক্লাস 19 তারিখে নিলাম। এরপরে এন্ট্রি ডেট কবে, মানে প্রিভিয়াস এন্ট্রি ডেট, আপনি এটা পরের দিনও দিতে পারেন। তো আমি চিন্তা করলাম ঠিক আছে 19 তারিখে আমি নিছিলাম প্রথম ক্লাস নিচ্ছি, তাহলে ওইটা প্রিভিয়াসলি ইস্যুড ডিসকাসড আছে। 19 তারিখ যখন প্রথম ক্লাস নিচ্ছি তার আগে তো কোনো ক্লাস হয়নি, নট অ্যাপ্লিকেবল আমি লিখে দিলাম। কারেন্ট রিসার্চের কোনো ইস্যু, নট অ্যাপ্লিকেবল, কিছু করার নেই, কারণ হচ্ছে ওই দিনের আগে কোনো ক্লাস হয়নি। এবার আপনি আপনাদের ফুল আইডি গুলো লিখবেন, 5 জনের বা 6জন যদি থাকে। অ্যাক্টিভিটি গুলো কি লিখবেন? অ্যাক্টিভিটি ইনিশিয়ালি কিন্তু আমি আপনাদেরকে তেমন কিছু কাজ দেইনি, বাট আমি আপনাদেরকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং দ্য বেসিক অফ ক্যাপশন প্রজেক্ট শিখেছি। তাহলে আপনি এখানে 2টা লাইন লিখবেন যে ইন্ট্রোডাকশন টু ক্যাপশন প্রজেক্ট অ্যান্ড ডিসকাশন অন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। শেষ। রেজাল্ট আপনি এখানে দিবেন যে ডিসকাশন ডান বা সামথিং কিছু একটা দিয়ে দিবেন। এরপরে এই অংশটা কখনোই আপনারা দিবেন না, এই অংশটা হচ্ছে অ্যাজ এ টিচার আমি দিব। তো দেখা গেছে যে যখন আপনাদের কাজ শেষ হবে প্রতি দিন পর পর যখন একটা করে রিসার্চ লগ হবে, আপনাদের কাজের উপর বেস করে আমি দেখবো যে হ্যাঁ এটা কাজটা ঠিক আছে কিনা, নিড ইমপ্রুভমেন্ট, অথবা একজনের কাজ আনস্যাটিসফ্যাক্টরি, আরেকজনের স্যাটিসফ্যাক্টরি, যেটা হবে সেটা আমি দিয়ে দিব। এভাবে ক্লিক করে করে তাহলে যেটা হবে যে সবার এই জায়গাগুলিতে ক্লিক চলে আসবে, এগুলো আমি করে দিব আপনাদেরকে। তাহলে যেটা হবে যে আপনাদের প্রত্যেকের জন্য এরকম একটা পেজ অটোমেটিকলি তৈরি হবে। সেকেন্ড একটা দিন হবে, যেমন ধরেন আজকের কথাই আমি বলি, আজকে যখন কাজ শেষ হবে তখন আপনারা কি করবেন, প্রথম পেজ তো হয়ে গেল প্রথম দিনেরটা, সেকেন্ড কাজ যখন শুরু হবে তখন অ্যাজ ইউজুয়াল এন্ট্রি ডেট কবে, ধরেন আপনারা এইটা 3 তারিখে ফিল আপ করতেছেন, প্রিভিয়াসলি কবে হয়েছে 2 তারিখে, মানে আজকে আমাদের সেকেন্ড ক্লাস, কি কি কাজ
আগের ক্লাসে হয়েছিল আপনি লিখবেন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সামথিং এরকম লিখবেন। ওকে, এরপর কারেন্ট রিসার্চ ইস্যু নট অ্যাপ্লিকেবল, এখনো কিছু নাই, প্রোগ্রেস আপডেট আপডেট কিছু বলার নেই। রিসার্চ গোল, ওকে, ফুল আইডি পুরোটা লিখবেন। অ্যাক্টিভিটি কি? ডিসকাশন অন প্রজেক্ট প্রপোজাল, ডিসকাশন অন রিসার্চ লগ রিপোর্ট অ্যান্ড টাস্ক অ্যাসাইন্ড, সাবমিট ইনিশিয়াল প্রজেক্ট প্রপোজাল অ্যান্ড লিটারেচার রিভিউ। এই মনে করেন আমি যা যা অ্যাক্টিভিটি আজকে করাবো বা যেগুলো যেগুলো আমি আপনাদেরকে দিব সেগুলো আপনারা সুন্দর করে এখানে লিখবেন, ছোট ছোট পয়েন্টে লিখবেন। রেজাল্ট কি এখন লিখবেন না, এটা পরের ক্লাসে যখন আসবেন তখন আমি বলে দিব যে হ্যাঁ আপনাদের এটা হয়েছে, এর এটা হয়েছে, এর এটা কমপ্লিট, এর এটা কমপ্লিট, হয়তো কমপ্লিট হয়েছে অথবা পার্শিয়ালি কমপ্লিট হয়েছে বা স্যাটিসফ্যাক্টরি লেভেলে কমপ্লিট হয়েছে। ইভালুয়েশনের সময় তখন আমি কালকের মানে নেক্সট ক্লাসে আমি ক্লিক করে দিব যে কোনটা কোনটা আপনাদের হয়েছে, কোনটা কোনটা হয়। এভাবে আপনাদের 6টা ক্লাসে 6টা পেজ আপনারা তৈরি করে ফেলবেন এবং 6টা পেজ স্টোর করে রাখবেন। তারপরে ফাইনালি আপনারা এটাকে প্রিন্ট দিয়ে ফাইনাল ডিফেন্সের সময় আপনারা নিয়ে যাবেন, তখন আপনাদেরকে এখানে সুপারভাইজার সাইন দিয়ে দিবেন এবং এখানে আমি সাইন দিয়ে দিই। তাহলে কি হলো, সুপারভাইজার জানলো যে 6টা দিন ক্লাস হয়েছে এবং আমি আপনাদেরকে কি কাজ দিছি, এবং আপনি সুপারভাইজারের সাথে কথা বলে যে সাইন নিয়ে কাজগুলো করে আমাকে জমা দিচ্ছেন সেটা আমি বুঝতে পারবো। এই হচ্ছে আপনাদের ইনিশিয়াল রিসার্চ লগ রিপোর্টের কাজ। তো আমরা মোটামুটি দুইটা জিনিস আজকে দেখলাম, একটা হচ্ছে প্রপোজাল কিভাবে বানাইতে হয়, প্রপোজালের ফরম্যাটটা কি, এবং সেকেন্ড হচ্ছে রিসার্চের লগ রিপোর্ট কিভাবে বানাই। তো আমাদের একটা কাজ আমরা অ্যাসাইন করছি, সেটা হচ্ছে ইনিশিয়ালি আপনার কাজ হচ্ছে প্রপোজালটা ডেমোটা মানে ইনিশিয়াল প্রপোজালটা আপনারা রেডি করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আজকের সেকেন্ড টাস্কটা কি মানে ফাইনাল টাস্কটা সেটা হচ্ছে লিটারেচার রিভিউ করা। তো দেখেন আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে লিটারেচার রিভিউ ব্যাপারটা বোঝাচ্ছি। নর্মালি লিটারেচার রিভিউর জন্য আপনি অসংখ্য ওয়েবসাইট পাবেন, কিন্তু আমি এত ওয়েবসাইট দেখাবো না, আমি শুধুমাত্র দুইটা ক্যাটাগরিতে লিটারেচার রিভিউ বুঝবো। লিটারেচার সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে হোয়াইট লিটারেচার, একটা হচ্ছে গ্রে লিটারেচার, হোয়াইট অ্যান্ড গ্রে লিটারেচার। ওকে, তো হোয়াইট লিটারেচার মানে হচ্ছে মনে করেন যে সকল লিটারেচার গুলো সাধারণত পাবলিশড এবং সেটা ফর্মালি রিভিউ করা হয়েছে, কোনো জায়গায় অথেন্টিকেট করা হয়েছে, ভ্যালিডেট করা হয়েছে এবং সেগুলো পাবলিশ করা হয়েছে একটা ভালো বইয়ে, ভালো জার্নালে, ভালো জায়গায়। এটা এমন না যে অনলাইনে পোস্ট করে দিচ্ছে, ব্যাপারটা এরকম। তাহলে হোয়াইট লিটারেচার মানে হচ্ছে যেটা অথেন্টিকেট, ভ্যালিড, পাবলিশড, এটা হচ্ছে মনে করেন রিগোরাস বা ফর্মালি এটা পাবলিশ করা হয়েছে। আর গ্রে লিটারেচার মানে হচ্ছে যেটা মনে করেন কোন একটা পেপারের মধ্যে আছে, কোন একটা ব্লগে আছে, নিউজ পেপারের মধ্যে আছে, অর্গানাইজেশন একটা রিপোর্ট আকারে পেপার দিছে, মানে জাস্ট রিভিউ হয়নি ওইভাবে, তেমন ফর্মাল রিভিউ টিভিউ হয়নি, জাস্ট ওটা কোনো মধ্যে পাবলিশ হয়েছে, কিন্তু ওইটা অথেন্টিকেটেড করার মতো কোনো মানে ভ্যালিডিটি আপনি দেখাইতে পারবেন না। এই দুই ধরনের লিটারেচার আছে। এখন লিটারেচার রিভিউ যখন আপনারা করবেন, এটা দরকারটা কি? মনে করেন আপনি, আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে ধরেন আপনি এআই এর উপর একটা কাজ করতেছেন, স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন, আর সেকেন্ড একটা কাজ আপনি করতেছেন ধরেন মার্কস এন্ট্রি সিস্টেম ওয়েবে। তাহলে দুইজন ব্যক্তি দুইটা আলাদা আলাদা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। এখন স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশনের উপরে এআই দিয়ে যে কাজটা করা হয়েছে, এটা আপনি আইডিয়া প্রথম জেনারেট করে চিন্তা করলেন যে এইটা আমি ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো এবং একটা মোবাইলের মাধ্যমে একটা অ্যাপ ডেভেলপ করবো, যে অ্যাপে ক্যামেরা দিয়ে স্ক্রিনের ছবি তুলে আমি বলে দিতে পারবো যে স্কিন ক্যান্সার হয়েছে কি হয়নি। এটি হচ্ছে আপনার কাজ। আর আরেকজন অনলাইনে মার্কেটিং সিস্টেম বানাবে এবং সে অ্যাপের মাধ্যমে বানাবে যাতে টিচাররা মোবাইল দেখে মোবাইলের ভিতর মার্কেটিং দিয়ে সেভ দিতে পারে এবং টিচাররা স্টুডেন্টরা সাথে সাথে দেখতে পারে। ওকে, এবং মোবাইলে মার্কেটিং দেওয়ার সাথে সাথে স্টুডেন্টরা মার্ক দেখার পরে সে যদি আপিল করে অথবা সে যদি নোট করে, তাহলে সে তাকে মেসেজও করতে পারবে যে স্যার আমার এই মার্কটা ঠিক হয়নি বা এইটাতে ভুল হয়েছে। তাহলে এরকম একটা সিস্টেম আপনি বানাচ্ছেন। তাহলে দুইটা আলাদা আলাদা প্রজেক্ট। এখন প্রথম যে ব্যক্তিটা স্ক্রিন ক্যান্সার ক্লাসিফিকেশনের, উনি যখন দেখবে যে এই কাজটা কি আগে কেউ করছে, কাজটা কিভাবে করা উচিত, কাজটার প্রসেসিংটা কি, থিওরিটিক্যাল ওভারভিউ কি, এই কাজটা যারা যারা করছে তারা কি কি ডাটা সেট নিয়ে কাজ করছে, কি কি মেথড নিয়ে কাজ করছে, কোন প্রসেসে কাজ করছে, কি কি দেখে দেখে কাজ করছে, রেজাল্টটা কি, ভালো দিকটা কি, খারাপ দিকটা কি, এগুলো জানতে পারে। কারণ সে কাজ করার আগে আগের হিস্ট্রিটা বুঝতে চায়। তখন সে কি করবে, গ্রে লিটারেচার এবং হোয়াইট লিটারেচার দুইটা ঘেটে দেখবে আগে কোন ব্যক্তি স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশনের উপর কি ধরনের কাজ করছে,
এই ধরনের জিনিসগুলোকে সার্চ করা, এটাকে বলা হয় লিটারেচার সার্চ। সার্চিং করার পর আপনি ওই ধরনের ডকুমেন্ট বা পেপার বা বিভিন্ন ধরনের পাবলিশড ম্যাটেরিয়াল, এগুলোকে যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে সাজানোর পরে সেগুলোকে পড়বেন। পড়ার পরে আপনি ওইটাকে সামারি করবেন যে হ্যাঁ, অমুক ব্যক্তি স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশনের উপর এই ধরনের কাজ করছে, এবং এই ধরনের কাজে সে এই ধরনের মডেল ইউজ করে এই রেজাল্ট গুলো পাইছে। সহজ ভাষায় হচ্ছে আপনি একটা সামারি করছেন তার কাজে। এরকম আপনারা হয়তো বা 10টা 15টা 20টা কাজ পাইছেন ভালো ভালো, এবং 15 20টা কাজ পাওয়ার পরে সবগুলোকে ডাউনলোড করলেন, পড়লেন। পড়ার পর দেখলেন যে তারাও কাজ করে দেখছে যে মডেল এবং মেথড অ্যাপ্লাই করার পর ভালো ভালো রেজাল্ট আসছে। সেগুলোকে সামারি করে আপনি একটা ডক ফাইলে লিখে রাখছেন। এই পার্টটাকে বলা হয় লিটারেচার রিভিউ। সেকেন্ড এক ধরনের লিটারেচার রিভিউ হচ্ছে, মনে করেন স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশনের জন্য কি ধরনের থিওরিটিক্যাল কনসেপ্ট নতুন নতুন আসছে সেগুলো আমাকে জানতে হবে। যেমন হতে পারে ক্লাসিফিকেশন জিনিসটা কি, স্কিন ক্যান্সার জিনিসটা কি, এটা এটা কিভাবে মূলত অ্যাপ্লাই করে রেজাল্টটা বের করা হয়, এটার ব্যাকগ্রাউন্ডের সিস্টেমটা, হিস্টোরিক্যাল ভিউটা কি, এই জিনিসগুলো আপনি থিওরিটিক্যালি জানছেন। এগুলো লেখা হচ্ছে লিটারেচার রিভিউ। এবার আসেন হচ্ছে সফটওয়্যার ক্ষেত্রে। সফটওয়্যার ক্ষেত্রে দেখা গেছে কি যে আপনি মার্কস এন্ট্রি সিস্টেম বানাবেন অ্যাপের মধ্যে। এখন আপনি চিন্তা করলেন যে আগে এরকম অ্যাপ বানাইছে কয়জন, এরকম আপনি 10 থেকে 15টা আগে বানানো বিভিন্ন ডেভেলপার বা অফিসিয়াল অথবা অন্যান্য ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের অ্যাপ গুলিকে আপনি দেখছেন, চালাইছেন, বুঝছেন ওগুলোর ভিতরে কি কি ফিচার আছে, কি কি ফাংশন আছে, কিভাবে ওটা চলে, কিভাবে লগ ইন করে, কিভাবে ওইটা সিকিউরিটি হ্যান্ডেল করে, এগুলো আপনি জানতে পারছেন। অথবা আপনি অনলাইন থেকে গিটহাব বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট ডাউনলোড করছেন যে এরকম ক্যাপশনের প্রজেক্ট কি আরো কেউ করছে কিনা, বা তারা কিভাবে করছে, এবং এইগুলিতে কি ধরনের ফাংশনালিটি থাকা উচিত, কি ধরনের কাজ মূলত চ্যালেঞ্জিং হয়, ভালো খারাপ দিকটা কি, এগুলো আপনি সার্চ করে সফটওয়্যার রিলেটেড জিনিসগুলো জানার চেষ্টা করছেন। তখন আপনি দেখতে পাইলেন যে হাতে গোনা 5 7টা অথেন্টিক এই মার্ক সেন্ট্রি সিস্টেম অ্যাপ এক্সিস্ট করে, যেগুলোকে সামারি করে আপনি লিখে রাখছেন যে এই ধরনের মার্ক এন্ট্রি সিস্টেম এখন পৃথিবীতে আছে, এবং সেগুলো এই কাজে ইউজ করা হয়, তার ভালো দিকটা এরকম, খারাপ দিকটা এরকম। সেখানে কিছু কিছু গ্যাপ আছে যেগুলো সলভ করতে হলে আমি চাচ্ছি আমি এই প্রজেক্টের মাধ্যমে সলভ করতে পারি। তার মানে কি, এখানে আপনি এমন একটা জিনিসের সামারি করতেছেন যেটা হচ্ছে প্রজেক্ট, বাট এটা সবসময় হোয়াইট লিটারেচার হবে অনেকটা এরকম না। তাহলে দুই রকমের আলাদা আলাদা লিটারেচার রিভিউর কনসেপ্ট আমি আপনাকে দেখাইলাম। এখন সেকেন্ড যে টাস্ক, সেটা হচ্ছে কিছুটা মানে কম হালকা আপনাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা যখন প্রজেক্ট প্রপোজালটা লিখবেন, সুপারভাইজারদের সাথে কথা বলে টপিকটা নির্ধারণ করে প্রপোজালটা সুন্দর করে ডিফাইন করে লিখে ওটা সুপারভাইজারকে দেখাবেন। এরপরে ওইটার উপরে আপনি লিটারেচার রিভিউ করার জন্য যে সকল ডকুমেন্ট ডাউনলোড করা দরকার সেগুলো ডাউনলোড করে সেটার একটা ওভারভিউ আপনি পড়ে আসবেন, নট লিখবেন, আমি বলছি পড়ে আসবেন। যেমন ধরেন আপনাদের মধ্যে 5 জন মিলে একটা গ্রুপ করছে, 5 জনের গ্রুপে কেউ যদি স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশনে কাজ করেন, তাহলে সুপারভাইজারের সাথে কথা বলে লিটারেচার রিভিউর জন্য স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশনের উপরে যে কটা পেপার লেটেস্ট আসছে ভালো ভালো, 5 জনে হয়তো বা একজন 10টা 10টা করে নিলেন, তাহলে 50টা পেপার হলো ফর এক্সাম্পল। তাহলে 50টা আর্টিকেল বা 50টা আলাদা আলাদা কাজ, অথবা সফটওয়্যার যদি নিয়ে কেউ কাজ করেন তাহলে দুইটা দুইটা করে 5 2 10টা সফটওয়্যার অ্যানালাইসিস, এরকম অ্যানালাইটিক্যাল জিনিসগুলো দেখে নাম টাম সবকিছু সেভ করে এটাকে স্টোর নোট করে রাখবেন যে এই সকল জায়গাগুলিতে আমরা এই ধরনের লিটারেচার পাইছি এবং এগুলিতে এই ধরনের কাজগুলো হয়। ফাইনালি এই দুইটাকে সামারাইজ করবেন হচ্ছে পরে। তাহলে নেক্সট উইকে আপনাদের কাজ থাকবে দুইটা, প্রপোজাল, ইনিশিয়াল প্রপোজাল রাইটিং এবং সেটা ডক ফাইলটা আমাকে দেখানো অনলাইনে। 2 নাম্বার হচ্ছে, এবং সেই ডক ফাইলটা দেখানোর পর আমি ইন্ডিভিজুয়াল সবাইকে হয়তো একটা দুইটা করে প্রশ্ন করব। আর সেকেন্ড হচ্ছে লিটারেচার রিভিউর জন্য ইনিশিয়াল সার্চ করে কি কি লিটারেচার রিভিউ আপনারা করবেন সেটার একটা ওভারভিউ আমাকে দেখাবেন। লিটারেচার রিভিউ করতে বলি না, আমি শুধু ওভারভিউটা দেখাইতে বলছি। লিটারেচার রিভিউটা আপনারা আরো সময় নিয়ে হয়তো বা এক সপ্তাহ সময় নিয়ে, 2 সপ্তাহ সময় নিয়ে করতে পারেন। তাহলে এই হচ্ছে আপনাদের মোটামুটি আজকের সেশনটা। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। এনি কোয়েশ্চেন?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমাদের সুপারভাইজার তো এখনো মনে হয় অ্যাসাইন্ড হয় নাই, মানে কে আমাদের সুপারভাইজার এটা আসলে জানি না, তো এটা কিভাবে কি করব? এটা আপনারা এই কালকে বা পরশু দিনের মধ্যে চলে জেনে যাবেন। মানে কালকের মধ্যে হয়তো ইনশাল্লাহ জানাই দেওয়া হবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। আমরা বলবো যে আপনারা আহ, একটা প্রবলেম অলরেডি তো মানে আইডিয়া নেন সবাই, যারা গ্রুপ ওয়াইজ এর মধ্যে ডিসকাশন করে ফেলেন, করে একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করেন, সুপারভাইজারের সাথে কথা বলেন এর মধ্যে গিয়ে কাল পরশু দুই একদিন পরে। তো মানে ইনস্ট্যান্ট আপনারা একটা ইনিশিয়াল ড্রাফট প্রপোজাল রেডি করেন, এটা এমন না যে এটা ফাইনালাইজ হয়ে যাবে, বাট আমাকে দেখান যে আপনারা কিছু বানানোর চেষ্টা করছেন, ফরম্যাটিংটা ঠিক করেন, এবং এইটার উপর বেস করে আপনারা একটা লিটারেচার রিভিউর ইনিশিয়েটিভ নেন। আমি আবার বলছি যে এটা ইনিশিয়েটিভ নেওয়া, এটা এমন না যে আপনার এখন পারফেক্টলি আপনি কিছু করতে পারবেন। আমরা আমাদের আরো এক ক্লাস পরে গিয়ে আপনাদেরকে যখন রিপোর্টটা লেখা শিখাবো, তখন আপনারা বুঝবেন যে এগুলোকে কিভাবে গুছিয়ে আপনি লিখতে পারবেন। আচ্ছা, যদি কোশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমি সেশনটা শেষ করে দেবো। তার আগে আমি আপনাদের আইডি কল করবো। তো এখানে আপনাদের 23 জনের নাম আসছে। আমি আপনাদের একটা লিংক শেয়ার করতেছি, এখানে আপনাদের যাদের নাম আসে নাই তারা কাইন্ডলি এটা বসাই দিবেন, হ্যাঁ। স্যার লিংক কি দিছেন?
না, আমি দিতেছি। So, আমি একটা লিঙ্ক দিছি, দেখেন আপনাদের আইডি ফিল্ড এবং নেম ফিল্ডে আইডি লিখবেন এবং ফুল নেমটা লিখবেন, ঠিক আছে? যাদের ফুল নেম লেখা নাই তারা ফুল নেমটা লিখে দিবেন, বানান যেন ভুল না থাকে এই জায়গায়, হ্যাঁ? কারণ এখানে মার্ক এন্ট্রির সময় আবার ঝামেলা হতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার লিস্টে আগে থেকে যাদের নাম আছে তারাও কি নতুন করে দিবে? না 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 না, আগে যার নাম আছে নতুন করে দেওয়া লাগবে না। আর যাদের হয়ে গেছে তারা চলে যেতে পারবে। আর স্যার এই প্রেজেন্টের এইখানে কি আমরা কিছু লিখবো ওই যে ক্লাস না না না, ডিউরেশন? এখানে হচ্ছে যারা গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম তো পি দিয়ে দিছে, আজকে ক্লাসে যারা প্রেজেন্ট তাদেরকে আমি দিয়ে দিই। জি স্যার, থ্যাংক ইউ।
স্যার আমার নাম দেয়া আছে অলরেডি, আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ, আমি বলে দিছি যে যাদের এন্ট্রি করা হয়ে যাবে তারা লিভ নিয়ে নেন। স্যার এই ক্লাস 2 তে পি দেওয়া নাই বা প্রেজেন্ট, ওইটার কোনো প্রবলেম হবে না? না, ওই যে আপনারা যখন এন্ট্রি শেষ করবেন আমি সব পি দিয়ে দিবেন। ওকে স্যার।